বাংলা গল্প পাঠের চ্যানেল কথা কাহিনীতে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে বিভিন্ন সাহিত্যিকের লেখা গল্প ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে। অনুরোধ করব সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের অডিওতে আমি পাঠ করব শ্রী প্রফুল্ল রায়ের লেখা গল্প রাজা যায় রাজা আসে। ভোরবেলা পুবের ঘরের দাওয়ায় বসে পা নাচাচ্ছিল রাজেক। পরনে সবুজ জমির ওপর হলুদ হলুদ রেক কাটা লুঙ্গি আর জালি গেঞ্জি। এই সাত সকালেই চুলে কাঁকই পড়েছে, মাথায় পেখম তুলে টেরি কেটে নিয়েছে সে। তার বুকে এখন সুখের ঢেউ খেলে যাচ্ছে। আজই শুধু মাস ধরেই সুখের নদীতে বান ডেকে আছে তার। পুবের ঘর বাদ দিলে উত্তর এবং পশ্চিমের ভিটেই বড় বড় 25 বন্দের 4খানা ঘর। সেগুলোর মাথায় ঢেউটিনের নকশা করা চাল, শালকাঠির খিলান দেওয়া দেওয়াল, বিলিতি মাটির পাকা মেঝে। রাজেক যেখানে বসে আছে তার তলা থেকে ঢালা উঠোন। উঠোনটার একধারে সারি সারি ধানের ডোল, আরেক ধারে শিউলি গাছ। উঠোনের পর খানিকটা নাবাল জমি, পিঠখিরা আর সোনালের ঝোপে জায়গাটা ছেয়ে আছে। তারপর পুকুর, পুকুর পেরিয়ে ধান ক্ষেত। বর্ষায় পুকুর এবং ধান ক্ষেত ভেসে একাকার হয়ে গিয়েছিল, এখনো তেমনিই রয়েছে। দুইয়ের মাঝখানে সীমারেখা নেই কোথাও। এতগুলো বড় বড় টিনের ঘর, প্রকাণ্ড উঠোন, পুকুর, পুকুরের পর এক লপ্তে 90 কানি দোফসলা জমি, সমস্ত মিলিয়ে রাজা বাদশার ঐশ্বর্য। আর এ সবই এখন রাজেকের। অথচ 8 মাস আগে, 8 মাস আগের কথা এখন নয়। আশ্বিন মাস যায় যায়, সারা বর্ষার জলে ধুয়ে ভাদ্রের গোড়ায় আকাশ সেই যে আশ্চর্য রকমের নীল হয়ে গিয়েছিল, এখনো তাই আছে। তার গায়ে থোকা থোকা ভবঘুরে মেঘ। উঠোনের শিউলি গাছটা ফুলে ফুলে সেজে রয়েছে। সেই কবে থেকে শরৎ আসার আগেই বুঝি সারা গায়ে ফুল ফোটাতে শুরু করেছিল গাছটা, এখনো ফুটিয়েই যাচ্ছে। দেখতে দেখতে সূর্য উঠে গেল, গলানো সোনার মতো রোদের ঢল নামলো চারিদিকে। কোত্থেকে দুটো মোহনচূড়া পাখি উত্তরের ঘরের চালে উড়ে এসে ঠোঁটে ঠোঁট ঘষে খুনসুটি জুড়ে দিল। সামনে পেছনে পূবে পশ্চিমে যেদিকেই চোখ ফেরানো যায় শরৎকাল যেন জাদুকরের বেশে দাঁড়িয়ে। পা নাচাতে নাচাতে অন্যমনস্কর মতো ধান ক্ষেতের দিকে তাকিয়েছিল রাজেক। মাস ধরে রোজ সকালবেলা এমনিভাবে পুবের ঘরের দাওয়ায় বসে অলস চোখে তাকিয়ে থাকছে সে। এটা যেন বিলাসের মতো, কিংবা তার মনেরই কোনো প্রিয় খেলা। দূরে, অনেক দূরে ধান ক্ষেত চিরে একটা নৌকো আসছিল। নৌকোটা ঠিক দেখা যাচ্ছিল না। ধান বনের ওপর গোল ছই, একটা কালো কুচকুচে মাঝি আর উঁচু লগির ওঠানামা চোখে পড়ছিল। রোজ সকালে কত নৌকোই তো ধান ক্ষেত ভেঙে কত দিকে চলে যায়। ওই নৌকোটা কোথায় কোন দিকে চলেছে তা নিয়ে দুশ্চিন্তা নেই রাজেকের। চারধারে আশ্বিনের নরম রোদের ছড়াছড়ি, মোহনচূড়া পাখি দুটোর নাচানাচি কিংবা আকাশের ভাসমান মেঘ কিছুই দেখতে পাচ্ছিল না সে। রাজেক ভাবছিল নিজের কথা, নিজের 30 বছরের একটানা দীর্ঘ জীবনটার কথা। হায় রে, কি জীবন ছিল তার! আজ এই যে জালি গেঞ্জিটি গায়ে দিয়ে মাথায় শৌখিন টেরিটি কেটে সুখের নদীতে গা ভাসিয়ে রাজেক পা নাচাচ্ছে, 8 মাস আগে তা ছিল অসম্ভব। দেশখানা যদি দুভাগ না হতো, বৈকুণ্ঠ সাহারা যদি এই ছিপতিপুর গ্রাম ছেড়ে চলে না যেত, এত সুখ কপালে ছিল না। ভাবনাটা পুরো হলো না। তার আগেই
কি আশ্চর্য! ধান ক্ষেতের সেই নৌকোটা পুকুর পাড়ি দিয়ে ঘাটে এসে ভিড়ল। ভুরু কুঁচকে খাড়া হয়ে বসল রাজেক। ভেবেই পেল না সকালবেলায় তার কাছে কে আসতে পারে। সেজন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটু পর নৌকো থেকে যে নামলো সে আর কেউ না, স্বয়ং তোরাবালি, ছিপতিপুর গ্রামের সবচাইতে বড় ধানী গৃহস্থ। 200 কানি তে ফসলা জমি তোরাবালির, হাল হালুটি অগুন্তি, গরু আর বলদ 50-60টা, নৌকো গোটা 40, 25-30টা কামলা 12 মাসই তার বাড়ি আর জমিতে খাটছে। ধান, পাট, মুগ, মসুর সব মিলিয়ে এলাহি কাণ্ড। মাস আষ্টেক আগেই তার বাড়ি কামলা খেটেছে রাজেক। এই ছিপতিপুর গ্রামের সে মাথা, সবচাইতে গণ্যমান্য ব্যক্তি। বড় গৃহস্থই শুধু না, তোরাবালি মানুষটি ভারী শৌখিনও। এই সকালবেলাতেই পরিপাটি সাজসজ্জা করে বেরিয়েছে। পরনে সিল্কের লুঙ্গি, কলিদার পাঞ্জাবি, পায়ে কাঁচা চামড়ার নাগরা, চুলে দাড়িতে কলপ। রাজেক জানে কাছে গেলে তার চোখে সুরমার টান দেখতে পাবে, আতরের ভুরভুরে গন্ধ নাকে এসে লাগবে। তোরাব আলী কি তার কাছেই এসেছে? প্রথমটা বুঝতে পারল না রাজেক। তোরাব আলীর মতো মানুষ তার কাছে আসতে পারে, এর চাইতে বিস্ময়কর ঘটনা জগতে আর বোধহয় কিছু নেই। বিমূঢ়ের মতো কিছুক্ষণ একভাবে বসে থেকে হঠাৎ লাফ দিয়ে উঠে পড়ল রাজেক। তারপর ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে পুকুর ঘাটে চলে এলো। হাত কচলাতে কচলাতে খুব সম্ভ্রমের সুরে বলল, আপনি? 2 হাতে দাড়ি তোয়াজ করতে করতে সামান্য হাসল তোরাবালি। বলল, হ, আমি তোর কাছে আইলাম। হায় আল্লাহ! শুনেও যেন বিশ্বাস করতে পারল না রাজেক। প্রতিধ্বনির মতো করে বলল, আমার কাছে? হ হ, তোরই কাছে। কি উত্তর দেবে রাজেক ভেবে পেল না। খুব তরল গলায় তোরাবালি এবার বলল, পুকুরের ঘাটে খাড়া করাইয়া রাখবি নাকি? ঘরে নিয়া যাবি না? সুরটা অন্তরঙ্গ। সেই ছোটকাল থেকে তোরাবালিকে দেখছে রাজেক। এইভাবে তাকে কথা বলতে আগে আর কখনো শুনেনি। রাজেক খুব লজ্জা পেয়ে গেল। ব্যস্তভাবে বলল, আসেন আসেন। বাড়ি এনে তোরাবালিকে কোথায় বসাবে, কিভাবে আপ্যায়ন করবে ঠিক করে উঠতে পারল না রাজেক। প্রথমে ছুটে গিয়ে একটা পাটি এনে দাওয়ায় বিছিয়ে দিল, কিন্তু নিজের কাছেই তা মনোপুত হলো না। তক্ষুনি সেটা গুটিয়ে একটা জলচৌকি নিয়ে এলো। তোরাব আলী কিন্তু বসলো না। তার সমাদরের জন্য রাজেকের ছোটাছুটি ব্যস্ততা দেখে সে খুব সন্তুষ্ট। প্রসন্ন গলায় বলল, আমার লেইগা অস্থির হইস না রাজেক, বসুম পরে, আগে তোর ঘর দুয়ার দেখা। চমকে সংশয়ের চোখে তোরাবালিকে একবার দেখে নিল রাজেক। বাড়িঘর দেখার জন্যই কি সকালবেলা ছুটে এসেছে লোকটা? তোরাবালির মনে কি আছে কে জানে। রাজেকের মুখ চোখের সন্দিগ্ধ চেহারা দেখে কিছু একটা আন্দাজ করে নিল তোরাবালি। মৃদু কৌতুকের সুরে বলল, ডর নাই, তোর বাড়িঘর আমি কাইড়া নিমু না, তোর জিনিস তোরই থাকবো। মুখ ফুটে তোরাবালি একবার যখন দেখতে চেয়েছে তখন আর না বলা যাবে না। মনের ভেতর স্তূপাকার সন্দেহ নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখালো রাজেক। খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত দেখে জলচৌকির ওপর জাঁকিয়ে বসল তোরাবালি। বলল, তামুক আছে রে? খেয়াল করে তামাক টামাক নিজেরই দেওয়া উচিত ছিল। রাজেক দিত, কিন্তু সংশয়ে দুশ্চিন্তায় মনটা হঠাৎ আচ্ছন্ন হয়ে যাওয়ায় ভুলে গিয়েছিল। ছুটে গিয়ে তামাক সেজে নিয়ে এলো রাজেক। আয়েশ করে হুঁকো টানতে টানতে তোরাবালি বলল,
বৈকুণ্ঠ সা বাড়িঘর তরে দেখাশোনা করতে দিয়া গেছে না? লোকটার উদ্দেশ্য ঠিক বোঝা যাচ্ছে না। প্রায় দম বন্ধ করে রাজেক উত্তর দিল, হ। সামনের দিকে আঙুল বাড়িয়ে তোরাবালি বলল, ওই পুকেয়েরও তোর বৈকুণ্ঠ স্যার? হ। পুকৈরের ওই পারের জমিন হেয়াও সাকত্তার। কত জমিন আছে? 90 কানি। হগলি অখন তোর হেফাজতে? আবছা গলায় রাজেক বলল, হ। একটু নীরবতা। দ্রুত বার কতক হুঁকো টেনে গলগল করে ধোঁয়া ছাড়ল তোরাবালি। তারপর বলল, বৈকুণ্ঠ সারা 8 মাস আগে গেরাম ছাইড়া গেছে না? লোকটা দেখা যাচ্ছে অনেক খবর রাখে। আগের সুরেই রাজেক বলল, হ। কই গেছে জানস? শুনছিলাম কলকাতার দিকে যাইব। খোঁজ খবর কিছু পাইছস? না। এর ভিতরে তরে চিঠিপত্র দিচ্ছে? না। একটু চুপ করে থেকে কপাল কুঁচকে কি ভাবলো তোরাবালি। তারপর বলল, তোর কি মনে লয়? প্রশ্নটা বুঝতে পারল না রাজেক। জিজ্ঞেস করল, কোন ব্যাপারে? বৈকুণ্ঠ সারা আর ফিরব? কেমনে কমু? রাজেকের কথা যেন শুনতে পেল না তোরাবালি। অনেকটা আপন মনেই বলে উঠল, আমার মনে লয় ওরা ফিরব না। রাজেক উত্তর দিল না। তোরাবালি আবার বলল, বৈকুণ্ঠ সারা না ফিরলে তার জমিন বাড়িঘর পুকুর সকল তর হইয়া যাইব। হইয়া যাইব কি, হইয়া গেছেই। রাজেক এবারও চুপ। বৈকুণ্ঠ সাহা এবং তার বিপুল সম্পত্তি সম্বন্ধে নানা প্রশ্ন করে আরো কিছুক্ষণ খবরটা নিল তোরাবালি। তারপর হঠাৎ বলে উঠল, এইবার কামের কথা খান সাইরা লই। দম বন্ধ করেই ছিল রাজেক। আবছা গলায় বলল, কি কাম? আমার ইচ্ছা কাইল দুপুরে আমাগো বাড়িতে চাউরগা ডাইল ভাত খাইবি। সামনে বাজ পড়লেও এতখানি চমকাতো না রাজেক। ছিপতিপুর গ্রামের সবচাইতে বড়, সবচাইতে সম্মানিত, সবচাইতে মর্যাদা সম্পন্ন গৃহস্থ, যার বাড়ি কদিন আগেও সে কামলা খেটেছে, সেই তোরাবালি কিনা নিজে এসে তাকে নেমন্তন্ন করছে। কিছু একটা বলতে চেষ্টা করলো রাজেক, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরুল না। এদিকে হাতের ভর দিয়ে উঠে পড়েছে তোরাবালি। বলল, তাইলে ওই কথাই রইল, কাইল দুপুরে আসবি কিলাম। সজ্ঞানে না অনেকটা ঘোরের মধ্যেই যেন ঘাড় কাত করল রাজেক। তোরাবালি বলল, আবার ভুইলা যাইস না, আমরা কিন্তু তল্লেইগা বইসা থাকুম। বলে আর দাঁড়ালো না। সামনের ঢালা উঠোন, তারপর সোনাল আর পিটখিরা গাছের জঙ্গল পেরিয়ে পুকুর ঘাটে চলে গেল। একটু পর তার নৌকো দুর্গ ধান ক্ষেতের ভেতর অদৃশ্য হলো। তোরাবালি চলে যাবার পরও অনেকক্ষণ একইভাবে বসে থাকলো রাজেক। পুকুর ঘাট পর্যন্ত যে তাকে এগিয়ে দিয়ে আসা উচিত ছিল, এই কথাটা রাজেকের একবারও মনে পড়েনি। আসলে এত বিস্মিত, এত স্তম্ভিত, এত বিহ্বল আগে আর কখনো হয়নি সে। এমন ভয়ও কখনো পায়নি। তোরাবালি তার কাছে এসেছিল, কাল দুপুরবেলা খাবার জন্য নেমন্তন্ন করে গেছে। সমস্ত ব্যাপারটাই যেন অবিশ্বাস্য। তোরাবালির মতো মানুষ তার কাছে আসতে পারে, শুধু আসাই না, এত খাতির করতে পারে, এমন ঘটনা ভাবাই যায় না। আজ না হয় বৈকুণ্ঠ সাহারা দেশ ছেড়ে যাবার পর একটু সুখের মুখ দেখেছে,
নইলে 8 মাস আগেও তার দিন যে কিভাবে চলত। আশ্বিনের এই সকালে বিমূঢ়ের মতো পুবে ঘরের দাওয়ায় বসে থাকতে থাকতে হঠাৎ সময়ের উজান ঠেলে পেছন দিকে ফিরে গেল রাজেক। হায় রে, কি জীবন ছিল রাজেকের! ছোটকালেই তো বাপমা খেয়ে বসেছে। তারপর থেকে 2 গড়াস ভাতের জন্য কুকুরছানার মতো ছিপতিপুরের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতো। কখনো যেত মৃধাদের বাড়ি, কখনো সর্দারদের, কখনো বা খানেদের, তবে সবচাইতে বেশি যেত হিন্দু পাড়ায়। কোথাও কিছু জুটত, কোথাও আবার কিছুই না। খিদে ছাড়া সে সময় আর কোনো অনুভূতি ছিল না। সর্বক্ষণ খিদেটা তার পায়ে পায়ে ফিরত। একটু বড় হবার পর রাজেকের মনে হয়েছিল অন্যের করুণার ওপর চিরকাল বাঁচা যায় না, আর তা সম্মানজনকও নয়। কাজেই খানিকটা টোন সুতো আর বড়শি জোগাড় করেছিল সে। লোকের বাড়ি থেকে চেয়ে চিনতে এনেছিল খান্দুই, মুলি, বাঁশ। বাঁশ চিরে পলো এবং চাই বানিয়েছিল, আর বুনে নিয়েছিল একখানা ধর্মজাল। তখন থেকে কঠিন জীবন সংগ্রামের 2য় পর্ব শুরু হয়েছিল তার। এদেশে সারা বছরই জল। খাল শুকোই তো বিল আছে, বিল শুকোই তো গাং তার বুক ভরে রেখেছে। বড়শি নিয়ে, ধর্মজাল নিয়ে, পলো নিয়ে খাল বিল কি 2 মাইল দূরের বড় নদীতে চলে যেত রাজেক। সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা পরিশ্রমের মূল্য স্বরূপ যে মাছ মিলত তাই নিয়ে সে ছুটত ইনামগঞ্জের হাটে। মাছ বেচে সন্ধ্যের পর ছিপতিপুরের এক কোণে যে গরিব মুসলমান পল্লীটা আছে সেখানে চলে যেত। ওদের রান্না বান্না হয়ে গেলে কারো উনুনে 4টি চাল ফুটিয়ে নিত। তারপর খেয়ে দিয়ে তাদেরই ঘরের দাওয়ায় টান হয়ে শুয়ে পড়ত। সারাটা বছর জলে জলেই কেটে যেত রাজেকের। ফাঁকে ফাঁকে সময় পেলে লোকের বাড়ি কামলা খাটত। এর ধান কেটে দিত, ওর পাট তুলে দিত। বেশিরভাগ সময় সে খাটত তোরাবালির কাছে। পৌষ মাঘ মাসে ধান উঠে গেলে মাঠে যে শস্যের দানাগুলো কৃষাণদের চোখ এড়িয়ে পড়ে থাকতো সেগুলো খুঁটে খুঁটে তুলে আনত রাজেক। খুঁচিয়ে খুঁচিয়ে ইঁদুরের গর্ত থেকে ধান বার করত। কুড়োনো ফসল থেকে 1-8টা মাস ভালোই কেটে যেত তার। জলে স্থলে সারা বছরই তখন তার নিদারুণ জীবন সংগ্রাম। ডাঙায় অবশ্য বেশি দিন থাকতে পেত না রাজেক। প্রায় 12 মাস জলে ভিজে ভিজে চামড়া ফেটে ফেটে গিয়েছিল। গা থেকে সর্বক্ষণ খই উঠত। চুল দাড়িতে জট পাকিয়ে গিয়েছিল। চোখ দুটো থাকতো ঘোলাটে হয়ে। নখের কোণে পাক ঢুকে কুনি হয়েছিল। হেজে হেজে আঙুলের ফাঁকে থকথকে ঘা। রাজেকের চোখের সামনে দিন রাতের একটাই মোটে রং তখন। তার নাম দুঃখ, অসীম অন্তহীন দুঃখ। হায় রে, কি জীবন ছিল রাজেকের! শীত গ্রীষ্ম শরৎ হেমন্ত ঋতুর চাকায় পাক খেয়ে খেয়ে 30টা বছর কিভাবে কেটে গেছে রাজেক জানে না। একদিন সকালবেলা এক কোমর স্রোতে নেমে ধর্মজাল বাইতে বাইতে হঠাৎ তার চোখে পড়েছিল স্কুল বাড়ির সামনের বড় মাঠটায় কাতারে কাতারে মানুষ গিয়ে জমা হয়েছে। চিত্র বিচিত্র পোশাক পরা একদল লোক বিলিতি বাজনা বাজালো। কারা যেন গলার শির ফুলিয়ে ফুলিয়ে প্রচুর মাথা নেড়ে বক্তৃতা করল। সিল্কের নতুন পতাকা উঠল আকাশের দিকে। সকালবেলা বর্ণশূন্য ধূসর চোখে স্কুল বাড়ির মাঠের দিকে তাকিয়েছিল রাজেক। সন্ধ্যের পর ওখানেই যখন বাজি পোড়াবার ধুম পড়ে গেল তখন আর দূরে দাঁড়িয়ে থাকতে পারল না। পায়ে পায়ে এগিয়ে গিয়ে শুধিয়েছিল, এত রং তামাশা কেন? বাজি ফুটানের হইল কি? ভিড়ের ভেতর থেকে কে একজন ধিক্কারের গলায় বলে উঠেছিল, আরে আহাম্মক, তুই আলি কইথন থেকে? দেখি দেখি তোর চোপাখান অর্থাৎ মুখখানা। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নিয়ে লোকটা এবার বলেছিল, তাই কই, আমাগো রাজাইকা ছাড়া এমন কথা আর কার মুখ দিয়া বাহির হইব? জলে থাইকা থাইকা বুদ্ধি শুদ্ধি তোর গেছে, কোনো খবরই রাখস না।
পেঁচাল না পায়রা কি হইছে এই কথাটা কও। লোকটা এবার বুঝিয়ে দিয়েছিল। সে একটা দিনের মতো দিন। সেদিন দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনই শুধু না, কোটি কোটি মানুষ যার স্বপ্ন দেখেছে, যার জন্য মৃত্যুপণ সংগ্রাম করেছে, সেই পাকিস্তানের প্রতিষ্ঠা সেই দিনটিতে। এমন একটা দিন বছরের, এক আধ বছরের কেন, বহু বহু বছরের লক্ষ লক্ষ মেড়মেড়ে আটপৌরে দিন থেকে আলাদা। তাকে তো অন্য মনস্কের মতো উদাসীনভাবে হাত পেতে নেওয়া যায় না। বিপুল সমাদরে রাজকীয় সমারোহে বরণ করে নিতে হয়। তাই এত লোকজন, এত বাজি পোড়াবার ধুম, এত উদ্দীপনা। মনে আছে অনেক রাত পর্যন্ত সেদিন স্কুল বাড়ির মাঠে ভিড়ের ভেতর দাঁড়িয়েছিল রাজেক। এত আলো, এত হইচই, এত উত্তেজনা, এত রোশনাই, এত রং, সবই ভালো লেগেছিল তার। নতুন নতুন মনে হয়েছিল। কিন্তু ভালো লাগার আয়ু মোটে একটা রাত। পরের দিনই পলো নিয়ে খালে গিয়ে নামতে হয়েছিল তাকে। সেই চমকপ্রদ বিশেষ দিনটির পর বছরখানেক কাটল। হঠাৎ একদিন কার্তিক মাসের পচা জলে চাই পাততে পাততে রাজেক খবর পেল ছিপতিপুর গ্রামে ভাঙন লেগেছে। গোসাই বাড়ির লোকেরা নাকি জমি জমা ঘরদুয়ার বেচে কলকাতায় চলে গেছে। গোসাইদের পর গেল ভুঁইমালিরা, তারপর একে একে বারুইরা, কুমোররা, যুগীরা। দেখতে দেখতে ছিপতিপুর একেবারে ফাঁকা হয়ে গেল। 12 মাস জলে থেকে থেকে অনুভূতিগুলো প্রায় অসাড় হয়ে গিয়েছিল রাজেকের। গ্রামে কারা থাকলো, কারা গেল, তা নিয়ে আদৌ দুর্ভাবনা নেই। তার দিনরাতের একমাত্র চিন্তা জলের তলা থেকে কেমন করে জীবন্ত রূপলি ফসলগুলিকে তুলে আনবে। দেশ ভাগ, স্বাধীনতা দিবসের জমকালো উৎসব কিংবা গ্রামের ভাঙন, সমস্ত কিছুই রাজেককে আলতোভাবে ছুঁয়ে গিয়েছিল। সেসব নিয়ে বসে থাকার মতো যথেষ্ট সময় তার নেই। কেননা শুধুমাত্র বেঁচে থাকার জন্য তাকে এত খাটতে হতো যে তারপর আর কোনো ব্যাপারে মেতে ওঠার মতো উৎসাহ থাকতো না। কিন্তু খুব বেশি দিন চারপাশের জগতের দিকে পিঠ ফিরিয়ে থাকা গেল না। মাঘ মাসের এক শীতল দুপুরে মাঠে মাঠে ফেলে যাওয়া শস্যের দানা কুড়োচ্ছিল রাজেক। হঠাৎ বুড়ো বৈকুণ্ঠ সাহা তার সামনে এসে দাঁড়ালো। রাজেক শুধিয়েছিল, আমারে কিছু কইবেন শামশাই? হ। বৈকুণ্ঠ সাহা মাথা নেড়েছিল। কন? আমরা তো গেরাম ছাইরা চললাম। কই চললেন? কইলকাতা। ফিরবেন কবে? ফিরনের ঠিক নাই। রাজেক আর কিছু জিজ্ঞেস করেনি। বৈকুণ্ঠ সাহা আবার বলেছিল, তোর লগে একখান কামের কথা আছে। কি? আমরা কইলকাতা গেলে আমাগো ঘর দুয়ার জমিন পুকুরের সগল তুই দেখবি। এমনে এমনে দেখতে কই না, ধান পাট যা হয় সব তুই পাবি। যদি কোনোদিন ফিরি তখন বাড়িঘর ফিরাইয়া দিস। না ফিরলে বেবাক তরই হইয়া যাইব। বৈকুণ্ঠ সাহারা সত্যিই চলে গেল। তার বিপুল সম্পত্তি, বিশাল ঐশ্বর্য এসে পড়ল রাজেকের হাতে। ইদানিং 8 মাস ধরে জীবন ধারণের জন্য জলে স্থলে আর উঞ্ছবৃত্তি করে বেড়াতে হচ্ছে না তাকে। এ ব্যাপারে এখন সে নিশ্চিন্ত। আরামে আর সুখে থেকে পায়ের হাজা, নখের কুনিটুনি সেরে গেছে রাজেকে। খই ওড়া চামড়ায় চকচকে মসৃণতা এসেছে। মাথায় ঢেউ খেলানো টেরি দেখা দিয়েছে। মেজাজটিও হয়ে উঠেছে শৌখিন। আজকাল সিল্কের লুঙ্গি, জালি গেঞ্জি, কলিদার পাঞ্জাবি ছাড়া চলে না। গন্ধ তেলটি না হলে মন খুঁতখুত করে। কমাস ধরে সবসময় রাজেকের মনে হয়, ভাগ্যি দেশখানা দুভাগ হয়েছিল, ভাগ্যি বৈকুণ্ঠ সাহারা চলে গিয়েছিল। না হলে তার কপাল কি খুলত? এত সুখের মুখ কি সে দেখতে পেত? দিনগুলো ভালোই কাটছিল। কিন্তু ছিপতিপুর গ্রামের এত মানুষ থাকতে আজ তোরাবালি কেন যে বেছে বেছে হঠাৎ তার কাছে আসতে গেল?
শুধু আসা না, দাওয়াতও করে গেল। লোকটার মনে কি আছে কে জানে। তোরাবালি নেমন্তন্ন করে গেছে, না গেলেও নয়, আবার যেতেও ভরসা হয় না। পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে ভাবল রাজেক। ঘুরিয়ে ফিরিয়ে বারবার তোরাবালির উদ্দেশ্যটা বুঝতে চেষ্টা করল। তারপর নিজের অজান্তেই একসময় চান টান সেরে রংচঙে লুঙ্গি আর পাঞ্জাবিটি পরে কাঁচা চামড়ার নাগরা পায়ে দিয়ে নৌকোয় গিয়ে উঠল। ছিপতিপুর গ্রামের শেষ মাথায় একটা দ্বীপের মতো জায়গায় তোরাবালির বাড়ি। যেমন তেমন বাড়ি না, রীতিমতো পাকা দালান। অনেকখানি জায়গা জুড়ে বাড়িটা, অসংখ্য ঘর, মানুষজনও প্রচুর। ধান বন ঠেলে রাজেক যখন সেখানে পৌঁছলো, আশ্বিনের বেলা অনেকখানি হেলে গেছে, রোদে হলুদ আভা লাগতে শুরু করেছে। ঘাটে নৌকো ভিড়তে না ভিড়তেই তোরাবালি ছুটে এলো। সমাদরের গলায় বলল, আইছো মেয়া, আমি তো ভাবছিলাম তুমি ভুইলাই গেছো। উত্তর দেবে কি? রাজেক স্তম্ভিত। এই সেদিনও অবজ্ঞার সুরে তাকে তুই বলতো তোরাবালি। সম্ভাষণের ভাষাটা ছিল রাজেইকা। বেশি দূরে পিছিয়ে যেতে হবে কেন, কালও তাকে তুই তোকারি করে এসেছে। রাতারাতি হঠাৎ এমন কি ঘটে গেল যাতে সে অত সম্মানিত হয়ে উঠেছে। তুই থেকে তুমি, রাজেইকা থেকে মেয়া, এতখানি বিস্ময় রাজেক সহ্য করতে পারছে না। তোরাবালি বলল, আসো আসো। নিঃশব্দে নৌকো থেকে নেমে পড়ল রাজেক। তাকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে যেতে যেতে তোরাবালি বলতে লাগলো, এত দেরি হইল কেন? জড়ানো গলায় রাজেক কিছু একটা বলতে চেষ্টা করলো, কিন্তু তার একটি বর্ণও বোঝা গেল না। তোরাবালি বলল, আর একটু দেখতাম, এরপরও যদি না আইতা তোমার বাড়িত লোক পাঠাইতাম। অনেক কষ্টে স্বরটাকে গলার ভেতর থেকে এবার মুক্ত করে আনলো রাজেক। আপনি কাইল কইয়া আইলেন, না আইসা কি পারি? ঘেটিতে অর্থাৎ ঘাড়ে আমার কয়টা মাথা? তোরাবালি কিছু না বলে হাসল। বাড়ির ভেতরে এনে ধবধবে ফরাসের ওপর খুব যত্ন করে রাজেককে বসানো হলো। তক্ষুনি শরবত এলো, মিঠাই এলো, পান তামাক এলো। বাড়ির যত বয়স্ক মেয়ে পুরুষ সবাই এসে রাজেককে ঘিরে বসলো। বাচ্চাগুলো দরজার সামনে ভিড় করে দাঁড়ালো। রাজেক ঘামতে শুরু করেছিল। 8 মাস আগেও যে সে এ বাড়িতে কামলা খেটেছে, মাঠ থেকে ধান কেটে এনেছে, পাট জাগ দিয়েছে, এই কথাগুলো কিছুতেই ভুলতে পারছে না। তোরাবালিরা কিন্তু সেসব ভুলে গেছে, অন্তত তাদের আদর যত্ন এবং খাতিরের ঘটা দেখে তাই মনে হয়। সে যেন এ বাড়ির অত্যন্ত সম্মানিত অতিথি। তোরাবালি বলল, খাও মেয়া, শরবত খাও। রান্ধনের দেরি আছে, 2-1 খান পদ এখনো বাকি। বাড়ির অন্য লোকেরাও সায় দিল, হ হ খাও। কাঁপা কাঁপা হাতে শরবতের গেলাস তুলে নিল রাজেক। শরবতের পর তামাক সাজা হলো। তোরাবালি হুঁকোয় 2-4টে টান দিয়ে রাজেকের দিকে এগিয়ে দিল। সংকোচে একেবারে এতটুকু হয়ে গেল রাজেক। 2 হাত এবং মাথা নেড়ে বলতে লাগলো, না 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 না। তোরাবালি হুঁকোটা প্রায় তার হাতে গুঁজেই দিল। আরে মেয়া, ধরো ধরো, মাইয়া মাইন্সের লাখান অত সরম কেন? মুখ নিচু করে আবছা গলায় রাজেক বলল, আপনার সম্মুখে নিশা করুম? না না। আমার সুমুখে বইলা কি, খাও খাও। অনেক বলার পর তোরাবালির দিকে পেছন ফিরে বার কয়েক দ্রুত হুঁকো টানল রাজেক। তারপর কাছে যাকে পেল তার হাতে সেটা ধরিয়ে দিয়ে আবার ঘুরে বসল। মিঠাই, শরবত আর তামাকের পর গল্প শুরু হলো। দেশভাগের গল্প, গ্রামে ভাঙন লাগার গল্প, ধান পাট, এবারের বর্ষা, কিছুই বাদ গেল না। তবে বেশিরভাগ কথাই হলো বৈকুণ্ঠ সাহা আর তার বিষয় আশয় নিয়ে। কথায় কথায় বেলা আরো হেলে গেল।
পশ্চিম আকাশের ঢালু পাড় বেয়ে সূর্যটা যখন অনেকখানি নেমে গেছে, সেই সময় ভেতর বাড়ি থেকে খবর এলো রান্নাবান্না শেষ। তোরাবালি ব্যস্ত হয়ে উঠল। ইস, বেলা যাই, তোমার বড় কষ্ট হইল মেয়া। রাজেক বলল, না, কষ্ট কিসের? লও লও, খাইতে যাইবা। খাবার ব্যবস্থা ভেতর বাড়িতে। তোরাবালি আয়োজনও করেছে প্রচুর। 5-6 রকমের মাছ, মাংস, পায়েস, পাতক্ষীর, বড় বড় মোহনবাসী কলা, পুরু সরওয়ালা হলুদ বর্ণ ঘন দুধ। একা রাজেক না, তার সঙ্গে তোরাবালি এবং এ বাড়ির বর্ষিয়ান কটি মানুষও খেতে বসল। খেতে খেতে আবার বৈকুণ্ঠ সাহাদের কথা উঠল। তাদের ফেরার সম্ভাবনা আছে কিনা তাই নিয়ে আলোচনা হলো। রাজেক অবশ্য বিশেষ কথা বলছিল না। সে এত বিস্মিত, এত স্তম্ভিত হয়ে আছে যে তোরাবালির প্রশ্নের উত্তরে খুব সংক্ষেপে এক আধটা হুঁহার বেশি তার মুখ থেকে বেরুচ্ছিল না। মাথা নিচু করেই খাচ্ছিল রাজেক। হঠাৎ তোরাবালির এক বুড়ো চাচার কথায় মুখ তুলে পাশের দিকে তাকাতে গিয়েই ওধারের এক জানালায় তার চোখ আটকে গেল। সেখানে কামরন দাঁড়িয়ে আছে। তোরাবালির মেয়ে কামরন। কাঁচা হলুদের মতো গায়ের রং, দীঘল টান দেওয়া নাক, চোখ চিবুক, মুখখানা পান পাতার মতো। ছোট্ট কপালের ওপর থেকে থাক থাক কোঁচকানো চুল, ফুরফুরে ঠোঁট। পরস্তাবে অর্থাৎ রূপকথায় সেই যে গুলেবাখালি রাজকন্যার কথা আছে, কামরন যেন তাই। মেয়েটা খুব সম্ভব এক দৃষ্টে পলক্ষীন তাকিয়েছিল। চোখাচোখি হতে সলজ্জ মধুর হেসে তাড়াতাড়ি চলে গেল। কামরনকে অবশ্য এই প্রথম দেখল না রাজেক। কামলা খাটতে এসে কতবার দেখেছে। কি দেমাক ওই মেয়ের! রূপের দেমাক, বড় মানুষের দেমাক। দুনিয়াখানাকে যেন পায়ের তলায় রেখে দিয়েছে। মানুষকে মানুষ বলেই সে ভাবত না। সেই কামরন যে এমন হাসতে পারে তা যেন এক অভাবনীয় ব্যাপার। খাওয়া দাওয়ার পর বাইরের ঘরের ফরাসে এসে বসতে না বসতেই সন্ধে নেমে গেল। রাজেক বলল, অখন আমি যাই। তোরাবালি আত্মাকে আটকালো না। আচ্ছা যাও, আবার আইসো। ঘাট পর্যন্ত গিয়ে রাজেককে নৌকোয় তুলে দিয়ে এলো সে। যত দূর চোখ যায় এখন গাঢ় অন্ধকার। সমস্ত চরাচর জুড়ে লক্ষ কোটি জোনাকি জ্বলছে। আশ্বিনের এলোমেলো ঝিরঝিরে হাওয়া ছুটছে দিকবিদিকে। ধান ক্ষেতের ওপর দিয়ে নৌকো চালিয়ে যেতে যেতে রাজেক সেই পুরনো কথাটাই ভাবছিল। তোরাবালির এত খাতির, এত সমাদর, এসবের উদ্দেশ্য কি? এগুলো ফাঁদ নয় তো? ভুলিয়ে ভালিয়ে বৈকুণ্ঠ সাহার জমি জমা বাড়িঘর সে গ্রাস করতে চাই কি? সেই যে নেমন্তন্ন খাওয়া শুরু হলো, কার্তিকের শেষাশেষি পর্যন্ত একটানা তার জের চলল। 2-4 দিন পরপরই একটা না একটা উপলক্ষে তোরাবালির বাড়ি যেতে হয়েছে রাজেককে। প্রথম দিনের মতোই প্রতিবার সেখানে আদর, যত্ন, খাতির মিলেছে। একটা ব্যাপার লক্ষ্য করেছে রাজেক। ইদানিং কামরন তার সামনে আসে না। খেতে বসে কিংবা গল্প করতে করতে জানালার ফাঁকে চকিতের জন্য একাধবার তাকে দেখা যায়। অথচ 8-10 মাস আগেও বাড়িতে যখন সে কামলা খাটতে আসতো, সর্বাঙ্গে রূপ আর গর্বের ঝিলিক দিয়ে গরবিনী মেয়েটা তাদের সামনে দিয়ে ঘুরে বেড়াতো। সেই কামরনের এ জাতীয় আচরণের কোনো কারণ খুঁজে পায় না রাজেক। ভেবে ভেবে কুলকিনারা চোখে পড়ে না তার। শেষ পর্যন্ত রহস্যটা পরিষ্কার হলো। অঘ্রাণ মাসের গোড়ায় একদিন সকালবেলা তোরাবালি রাজেকের কাছে এলো। তোমার লগে কামের কথা আছে মেয়া। এতদিন বাড়িতে নিয়ে গিয়ে শুধু নেমন্তন্নই খাইয়েছে। তোরাবালি আর প্রচুর খাতির যত্ন করেছে। এলোমেলো গল্প ছাড়া বিশেষ কোনো কথা বলেনি। তবে সে যে বলবে, নিদারুণ উদ্দেশ্যপূর্ণ কিছু তার মুখ দিয়ে বেরুবে, তা আন্দাজ করতে পেরেছিল রাজেক। সেজন্য রাজেকের ঘুম নেই। একটা ধারালো কাঁটা বুকের ভেতর সবসময় যেন আড় হয়ে বিঁধে আছে। তোরাবালির কাজের কথাটা কি কে বলবে? নিঃশ্বাস বন্ধ করে রাজেক তাকিয়ে থাকল। তোরাবালি বলল, আমার মাইয়া কামরন রে দেখছ তো?
লোকটা কি বলতে চাই বুঝতে না পেরে বিমূঢ়ের মতো মাথা নাড়ল রাজেক। হ, আমার ইচ্ছা কামরনের লগে তোমার শাদি দিমু। ভীষণভাবে চমকে উঠল রাজেক। এ আপনি কি কন বড় মেয়া? তোরাবালি শুধল, কেন, কি কই? আপনি কত বড় মানুষ, কত বড় ঘর আপনি গো। আপনার কাছে হেই দিনও কামলা খাইটা গেছি, হেই মাইন্সের মাইয়ারে শাদি? না না, কামলা খাটার কথা ভুইলা যাও মেয়া। আর বড় মানুষ বড় ঘরের কথা যখন তুললা, তখন কই তুমিও ছোট না। বৈকুণ্ঠ স্যার অত জমিন পাইছ, ঘর দুয়ার হাল হালুটি পাইছ, তুমি কম কিসে? যাতে উইঠা গেছ মেয়া। দ্বিধান্বিত সুরে রাজেক বলল, কিন্তু আবার কি? আমার লগে মাইয়ার শাদি দিলে মাইনসে আপনারে কি কইব? কোনো হালাই কিছু কইব না। সুমুখা সুমুখী কওনের মতো বুকের পাটা কারো নাই। হ্যা ছাড়া কি? আমার দেখতে হইব মাইয়া কোনখানে সুখে থাকব। তুমি ছাড়া আর কোনো সুমন্দির পুতের 90 কানি জমি জেরাত আছে, এমন সুন্দর ঘর দুয়ার আছে? লোক না পোক, মাইন্সের কথায় আমি কান দেই না। এ একেবারে আশাতীত, অকল্পনীয়। জামাই করবে বলেই তবে তোরাবালির এত ছোটাছুটি, এত সমাদর, এত মেজবান খাওয়াবার ঘটা। সুখের নদীতে ভাসতে ভাসতে রাজেক বলল, তাইলে আমি আর কি কমু, আপনি যা ভালো বোঝেন। একটু ভেবে তোরাবালি বলল, ভাবছি ধানটা নুইঠা গেলে তোমাগো শাদিটা সারুম। রাজেক উত্তর দিল না, মুখ নিচু করে বসে থাকলো। তোরাবালি আবার বলল, তাইলে ওই কথাই রইল, এখন আমি যাই। তোরাবালি চলে যাবার পরও উঠল না রাজেক। বসে বসে ভাবতে লাগলো। ভাগ্যি দেশখানা দুভাগ হয়েছিল, ভাগ্যি বৈকুণ্ঠ সাহারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, নইলে এত সুখ কি তার কপালে ছিল? অঘ্রাণের মাঝামাঝি ধান কাটার মরশুম শুরু হলো। মাঠ থেকে ধান তুলে এনে সেই ধান ঝেড়ে শুকিয়ে ডোলের ভেতর সেঁতে রাখতে রাখতে মাঘ মাস পেরিয়ে গেল। তারপর আবার এলো তোরাবালি। বলল, ফসল টসল তো উঠল, এইবার মোল্লা মুছুল্লি গো খপর দেয়। নখ খুঁটতে খুঁটতে রাজেক বলল, আপনার যা ইচ্ছা। খানিক চিন্তা করে তোরাবালি বলল, আইজ কি বার? বুধ, অর্থাৎ বুধবার। শনিবার দুপুরে নাও পাঠাইয়া দিমু, তুমি আমাগো বাড়িত যাইও। মোল্লা মুছুল্লিগো কইয়া রাখুম, তারাও আইব। সেই দিন শাদির কথা দেনমোহরের কথা পাকা হইব। রাজেক বলল, নাও পাঠাইতে হইব না, আমি এমনেই জামুগা। তোরাবালি শুনল না, জোরে জোরে প্রবল বেগে মাথা নেড়ে বলল, একটা ভালো কামে আইবা, নাও না পাঠাইলে হয়? তোমার সম্মান নাই? বুধবার তোরাবালি চলে যাবার পর দিন যেন আর কাটতেই চায় না। শিরায় শিরায় সীমাহীন উত্তেজনা নিয়ে সর্বক্ষণ অস্থির হয়ে থাকলো রাজেক। তবু একে একে বৃহস্পতি গেল, শুক্র গেল, শনিবার সকাল থেকে সময় যেন একেবারে থেমেই গেছে। সূর্যটা অন্য দিনের চাইতে অনেক দেরি করেই বুঝি আজ উঠেছে। আর চলছে দেখো না, 1 ঘন্টার রাস্তা পাড়ি দিতে আজ 10 ঘন্টা লেগে যাচ্ছে তার। রাজেক ঘুরছে ফিরছে আর দূর মাঠের দিকে তাকাচ্ছে। সকাল থেকে কতবার যে পুকুরের ওধারের মাঠটার দিকে তাকিয়েছে তার হিসাব নাই। এই ফাল্গুনে মাঠে অবশ্য জল নেই, কিন্তু তার পাশ দিয়ে একটা বড় খাল আছে। খালটা সোজা এসে বৈকুণ্ঠ সাহার পুকুরে থেমেছে। তোরাবালির নৌকো ওই খাল দিয়েই আসবে। সময় যত ধীরেই চলুক, একসময় দুপুর হলো। আর তখনই অনেক দূরে নৌকোর গোল ছই চোখে পড়ল রাজেকের। সঙ্গে সঙ্গে দোতারায় এলোপাথাড়ি ঝড় টানার মতো বুকের ভেতর ঝড় বইতে লাগলো তার। এটা যেন সাধারণ 2 মাল্লাই নৌকা না,
পরস্তাবের মনোহারিণী রাজকন্যা তার জন্য একখানা ময়ূরপঙ্খী পাঠিয়ে দিয়েছে। দেখতে দেখতে নৌকোটা পুকুর ঘাটে এসে ভিড়ল। পলকহীন তাকিয়েছিল রাজেক। ভাবছিল ঘাটে যাবে কিনা। ভাবনাটা সম্পূর্ণ হবার আগেই নৌকো থেকে নামলো যে এই মুহূর্তে কেন 2-3 মাসের ভেতর তার কথা স্বপ্নেও ভাবেনি রাজেক। সে চমকে উঠল। সামনে বাজ পড়লেও মানুষ এত চমকায় না। হৃৎপিণ্ডের ভেতর দিয়ে ঠান্ডা স্রোতের মতো শিরশিরিয়ে কি যেন বয়ে গেল তার। একা বৈকুণ্ঠ সাহাই না, তার সঙ্গে আরো একজন নেমেছে। পোশাক আশাক এবং চেহারা টেহারা দেখে মুসলমান বলেই মনে হয়। বয়স 60-এর কাছাকাছি। পুকুরঘাট থেকে সঙ্গীকে নিয়ে সোজা বাড়িতে চলে এলো বৈকুণ্ঠ সাহা। রাজেককে দেখে ভারী খুশি হলো সে। বলল, ভালোই হলো রাজেক, বাড়িতে পাও দিয়াই তরে পাইয়া গেলাম। ভাবছিলাম পামু না। তা আছোস কেমন? শরীর গতিক ভালো তো? বাজ পড়া অসাড় মানুষের মতো দাঁড়িয়েছিল রাজেক। কোনো রকমে বলতে পারল, আপনি শামশয়? বৈকুণ্ঠ সাহা বলল, হ আমি। তরে খপর দিয়া আইতে পারি নাই, হঠাৎ সুযোগ হইল, আইসা পড়লাম। একদিন আছিলেন কই? মেলা জায়গায়, কইলকাতা, বনগাঁ, দত্তপুকুর, কতখানের নাম কমু। শেষ ম্যাস মুর্শিদাবাদে থিতু হইছি। বলতে বলতে সঙ্গী সম্বন্ধে সচেতন হলো বৈকুণ্ঠ সাহা। তার উদ্দেশ্যে বলল, বসেন বসেন আমিন সাহেব। দে রে রাজেক, একখান জল চৌকি বাইর কইরা দে। তামুক টামুক থাকলে সাজ। জল চৌকি এলে আমিন সাহেব বসল। বৈকুণ্ঠ সাহাও বারান্দার একধারে বসে পড়ে। তারপর গল্প টল্প শুরু হয়। দেশের হালচাল, গ্রামে কারা কারা আছে, কারা কারা ভিটেমাটি ছেড়ে চলে গেছে, ইত্যাদি ইত্যাদি নানা কথা। বৈকুণ্ঠ সাহাই একতরফা প্রশ্নের পর প্রশ্ন করে চলে। রাজেক মনে মনে অবসন্ন বোধ করছিল। নির্জীব গলায় উত্তর দিয়ে যেতে লাগলো। টুকরো টুকরো অনেক কথার পর আসল কথা পারল বৈকুণ্ঠ সাহা। তারপর, ঘর দুয়ার ভালো কইরা গুছাইয়া সাফ সুফ রাখছস তো? এতকাল পরে হঠাৎ কেন বৈকুণ্ঠ সাহা গ্রামে ফিরে এলো বোঝা যাচ্ছে না। আর এলো এমন দিনে যেদিন শাদির কথা পাকা হবে। অন্য মনস্কের মতো রাজেক বলল, দেখেন না কেমন কইরা রাখছি। বৈকুণ্ঠ সাহা তক্ষুনি উঠে পড়ল। আমিন সাহেবকে ডেকে বলল, আসেন আসেন। নায়ে কইরা আসনের সময় আমার জমিন দেখাইছিলাম, এখন আমার বাড়ি ঘর দেখেন। ঘুরিয়ে ঘুরিয়ে আমিন সাহেবকে চারিদিক দেখাতে লাগলো বৈকুণ্ঠ সাহা। রাজেক কিন্তু তাদের সঙ্গে গেল না। আকণ্ঠ দুর্ভাবনা আর উদ্বেগ নিয়ে বসে থাকলো। বুকের ভেতর ঢেঁকির পাড় পড়তে লাগলো তার। বৈকুণ্ঠ সাহা এতদিন পর বউ, ছেলে মেয়ে বা সংসারের অন্য কাউকে নিয়ে আসেনি সত্যি, কিন্তু আমিন সাহেবকে সঙ্গে এনেছে। আমিন সাহেব এদিককার লোক না হলে রাজেক নিশ্চয়ই চিনতে পারত। এই মুসলমান ভদ্রলোকটির সঙ্গে বৈকুণ্ঠ সাহার সম্পর্ক কি? আসবার সময় তাকে ধান জমি দেখিয়েছে বৈকুণ্ঠ, এখন বাড়ি ঘর দেখাচ্ছে। সমস্ত ব্যাপারটাই রাজেকের কাছে রহস্যময় লাগছে, কিছুই বুঝতে পারছে না সে। কিছুক্ষণ পর আমিন সাহেবরা ফিরে এলো। দাওয়ায় বসতে বসতে বৈকুণ্ঠ সাহা শুধলো, বাড়িঘর কেমন দেখলেন? আমিন সাহেব বলল, ভালো। পছন্দ হয়েছে তো? হ্যাঁ। আমিন সাহেবের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ কি মনে পড়ে গেল বৈকুণ্ঠ সাহার। তাড়াতাড়ি রাজেকের দিকে ফিরে বলল, ভালো কথা, তোর লগে তো আমিন সাহেবের আলাপ সালাপি কইরা দেই নাই। উনি মুর্শিদাবাদের মানুষ, আমার বন্ধু। আমিন সাহেবকে বলল, আর ও হইল রাজেক মিয়া, বড় বিশ্বাসী। আমরা যখন দেশ ছাইড়া যাই, ওর উপর বাড়ি ঘর জমি জিরাতের ভার দিয়া গিয়াছিলাম। দেখেন কেমন সুন্দর পরি দিয়া রাখিছে। আমিন সাহেব কিছু বলল না, মাথা নাড়ল শুধু। আলাপ পরিচয়ের পর
বৈকুণ্ঠ সাহা বলল, বুঝলি রাজেক, দেশে আমরা আর ফিরুম না, হেই লেগা আমিন সাহেবরে লইয়া আইলাম। কেন আনছি বুঝছস? রাজেক মাথা নাড়ল, অর্থাৎ বোঝেনি। চারিদিক ভালো করে দেখে নিয়ে চাপা গলায় এবার বৈকুণ্ঠ সাহা বলল, আমার সকল সম্পত্তি আমিন সাহেবরে দানপত্তর কইরা দিমু। আসলে ব্যাপারটা কি জানস? কি? আমিন সাহেব ইন্ডিয়ায় থাকবো না, মুর্শিদাবাদে তেনার ঘর দুয়ার খ্যাত খামার যা আছে আমারে দানপত্তর কইরা দিব। পাকিস্তানে আমার যা আছে তেনারে দিমু। ব্যাপারটা হইল এক্সচেঞ্জ, অর্থাৎ এক্সচেঞ্জ, বাংলায় কয় বিনিময়। রাজেক কি উত্তর দিতে যাচ্ছিল, সেই সময় তোরাবালির দুই মাঝি এসে দাঁড়ালো সামনে। বলল, লন মেয়া সাব, তরাতরি লন, আমাগো আইতে একটু দেরি হইয়া গেল। আমিন সাহেবকে সব সম্পত্তি দানপত্তর করে দেবে বৈকুণ্ঠ সাহা। এ কথা শুনবার পরও তোরাবালির বাড়ি যাবার আর প্রয়োজন আছে কিনা রাজেক বুঝতে পারছে না। মোট কথা গুছিয়ে কিছু ভাবতে পারছিল না সে। এদিকে মাঝি দুটো সমানে তাগাদা দিতে শুরু করেছে। হঠাৎ তোরাবালির সহৃদয় ব্যবহারের কথা মনে পড়ল রাজেকের, খাতির যত্নের কথা মনে পড়ল। রাজেক ভাবল, শাদির ব্যাপারে এত দূর এগিয়ে এখন আর নাও পিছোতে পারে তোরাবালি। একরকম ঘোরের মধ্যেই উঠে দাঁড়ালো রাজেক। বৈকুণ্ঠ সাহাদের বলল, আপনারা বসেন শাহমশাই, আমি একটু ঘুইরা আসি, বলে মাঝি দুটোর সঙ্গে গিয়ে নৌকোয় উঠল। তোরাবালির বাড়ি আসতেই দেখা গেল বারবাড়ির আসর একেবারে জমজমাট। মোল্লা মুচুল্লিরা ইতিমধ্যেই এসে গেছে। সর্দারদের বাড়ি থেকে, খানেদের বাড়ি থেকে, মৃধাদের বাড়ি থেকে, ছিপতিপুর গ্রামের হেন বাড়ি নেই যেখান থেকে মান্যগণ্য লোকেরা এসে হাজির হয়নি। রাজেক ঢুকতেই সাড়া পড়ে গেল। পিচকিরি দিয়ে প্রচুর গোলাপ জল ছিটানো হলো। পান এলো, তামাক এলো, মিঠাই এলো, ভুরভুরে আতর এলো। ফাঁকে ফাঁকে ঠাট্টা ঠিসারা চলল। রঙের কথায়, রসের কথায় হাসি উতলে উতলে উঠতে লাগলো। কিছুই যেন শুনতে পাচ্ছিল না রাজেক, দেখতে পাচ্ছিল না। নির্জীবের মতো, বিহলের মতো বসেছিল সে। তোরাবালি রাজেককে লক্ষ্য করছিল। মেজাজখানা আজ তার খুব ভালো, মনে গোলাপি আভা লেগেছে। ভাবি জামাইকে একটু ঠাট্টা করার লোভ কিছুতেই সে সামলাতে পারল না। রাজেকের কাছে ঘন হয়ে বসে বলল, আইজের দিনে এমন মনমরা কেন মেয়া, ব্যাপারখানা কি? ফস করে নিজের অজান্তেই রাজেক বলে ফেলল, আইজ বৈকুণ্ঠ সা আইছে। তোরাবালি চকিত হয়ে উঠল। বৈকুণ্ঠ সা আইছে? হ, লগে আমিন সাহেব বইলা একজনেরে আনছে, তারে নাকি জমিনজিরাত বাড়িঘর লেইখা দিয়া যাইব। মুহূর্তে সমস্ত ঘরখানায় স্তব্ধতা নেমে এলো। অনেকক্ষণ পর তোরাবালি বলল, তাইলে শাদির কথার দরকার কি? খোদা যা করে ভালো লেইগাই করে, ভাগ্যে আইজি বৈকুণ্ঠ সা আইছে। বলতে বলতে উঠে দাঁড়ালো এবং বড় বড় পা ফেলে ভিতর বাড়ির দিকে চলে গেল। একটু পর একে একে মোল্লা মুচুল্লিরা, গ্রামের গণ্যমান্য লোকেরা চলে গেল। ফাঁকা ঘরে একা একা অনেকক্ষণ বসে থেকে একসময় বাইরে চলে এলো রাজেক। তারপর দিন যায়, দিন আসে। আবার পল নিয়ে, ধর্মজাল নিয়ে, টোন সুতোর বড়শি নিয়ে খালে, বিলে, নদীতে নামলো রাজেক। আবার হেমন্তের মাঠে শস্য কুড়োতে শুরু করলো। দেখতে দেখতে তার পা ফেটে গেল, আঙুলের ফাঁকে থকথকে হাজা হলো, চামড়া থেকে খই উঠতে শুরু করলো। মাছ আর শস্যকণার সন্ধানে ঘুরতে ঘুরতে আজকাল রাজেক নিজেকে শুনিয়ে শুনিয়ে আপন মনে বলে, দেশখান দুভাগ হয়, সাহারা, ভুঁইমালিরা, যুগীরা গ্রাম ছায়ড়া যায়, দেশের এক রাজা যায় আর এক রাজা আসে, তাতে তর কি রে, তর কি? শ্রী প্রফুল্ল রায়ের লেখা গল্প রাজা যায় রাজা আসের পাঠ এখানেই শেষ হলো। পরের অডিওতে নতুন গল্প নিয়ে ফিরে আসব, সঙ্গে থাকুন। ধন্যবাদ।